এই যে মিস আনারকলি, আপনার ডাবগুলো তো আপনার চাইতেও অনেক বড়। কাউকে খাইতে দিয়েছিলেন নাকি? কলেজের গেটের সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল কথাটা সাগর। এইদিকে মেয়েটা সাগরের কাছে এসে রাগী মুড নিয়ে বলতে লাগলো, আমারটা বেশ বড় তাই না? চল আজকে দেখাবো তোকে আমারটা কত বড়। এই বলে ফারিয়া সাগরের হাত ধরে নিয়ে চলে যেতে লাগলো কলেজের ভিতরে। যেই দোতলায় উঠতে যাবে এমন সময় পিছন থেকে রিধি ম্যাডাম বলে উঠল, কি ব্যাপার ফারিয়া, তুমি সাগরকে নিয়ে কোথায় যাইতেছো? ম্যাডাম, এই ছেলেটা বলতেছে আমার আনারকলি নাকি বেশ বড় হয়ে গেছে, তাই তাকে একটু ফাঁকা রুমে নিয়ে দেখাতে চাইছিলাম আনারগুলিগুলো কত বড় নাকি ছোট। সাগর, ফারিয়া যা বলতেছে এটা কি সত্যি নাকি? তুমি কি ফারিয়াকে এসব বলেছো? সাগর মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, আসলে ম্যাম, আমি তো জাস্ট মজা করে বলছিলাম। উনি যে সিরিয়াসলি নিবে তা তো ভাবতে পারি নাই। ফারিয়া, সাগরকে ছেড়ে দিয়ে যার যার ক্লাসে যাও। সাগর, তোমাকে আমি পরে দেখে নিতেছি। ফারিয়া, তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? ক্লাসে যাও বলতেছি। রিডি ম্যাডামের কথা শুনে দুজনের ক্লাসরুমে। সাগর এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর ফারিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সাগর ক্লাসে ঢুকতে যাবে এমন সময় তার বন্ধু আকাশ পিছন থেকে বলে উঠল, কি রে সাগর, রিধি ম্যাডাম কি বললো তোকে? কি আর বলবে, দুইটা বকা দিয়েছে আর কিছুই বলে নাই। ম্যাডামের জন্য মিস হয়ে গেল। আমি আর আনারকলি দেখতে পারলাম না। সেই মাল ছিল শালার। উফ, দেখতে কি জোস লাগছিল। শালা, তুই তো সারাদিন এইগুলো নিয়েই পড়ে থাকিস। তোর কপালে কি আছে আল্লাহ ভালো জানে। দোয়া করি ভালো একটা মেয়ে জুটুক তোর কপালে। সাগর আর কিছু বলল না, আকাশকে নিয়ে চলে গেল বেঞ্চে। দুজন বসে আছে। বেশ কিছুক্ষণ পর রীতি ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। একবার সাগরের দিকে তাকিয়ে সালামের উত্তর নিয়ে সাগরকে ডেকে বলতে লাগলো, সাগর, তুমি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো কান ধরে। কেন ম্যাডাম, আমি কি করলাম? আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলতেছেন যে? কি করো নাই সেটা বলো তুমি। ফারিয়াকে এসব বলেছো কেন? ফারিয়া জানো কে? ম্যাডাম, আমি এই কলেজে ভর্তি হওয়ার সময় কি সবার পরিচয় জেনে গেছি নাকি? যেমন আপনাকে আগে থেকেই চিনি, কারণ আপনার বাসা আমাদের বাসার পাশেই। আপনার দুইটা মেয়ে আছে, একজনের নাম ফারিয়া, আরেকজনের নাম মিম। কিন্তু আমি কাউকেই দেখি নাই, এটাই আমার ভাগ্য। তোমার মতো বাদর ছেলে আমার মেয়েকে দেখবে কি করে? আর কোনোদিন যদি দেখেছি ফারিয়াকে কিছু বলতে, তাহলে সোজা তোমার বাসায় নালিশ করতে বাধ্য হব। যাও সিটে গিয়ে বসো। সাগর আর কিছু বলল না, সিটে গিয়ে বসে পড়ল। কয়েকটা ক্লাস শেষ করে সাগর বাহিরে যেতেই দেখতে পেল ফারিয়া তার বান্ধবীদের সাথে মিলে বকুল গাছের নিচে বসে আছে। সাগর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে নাকি। কেউ নেই, তাই সাগর চলে গেল ফারিয়ার কাছে। সাগরকে দেখে ফারিয়া বলতে লাগলো, কি রে, তোর কি লজ্জা শরম নেই নাকি? ম্যাডাম যে এত কিছু বললো, তুই আবার আমার কাছে এসেছিস কেন? একবার যখন আপনাকে বলে ফেলেছি আনারকলি, তাহলে আপনার আনারকলি না দেখা অবধি আমি আপনার পিছু ছাড়ছি না, যাই হয়ে যাক না কেন। ঠিক আছে, তোর যখন এতই দেখার ইচ্ছে এখানে দাঁড়া, এখনই দেখাচ্ছি। এই বলে ফারিয়া তার ব্যাগ থেকে একটা স্কেল বের করে দিল সাগরকে দৌড়ানি। এদিকে সাগরকে আর পাইকে। সাগর এক দৌড়ে চলে গেল কলেজের গেটের বাহিরে। ফারিয়া আর সাগরের পিছু না দৌড়ে চলে আসলো তার বান্ধবীর কাছে। ফারিয়াকে উদ্দেশ্য করে তার বান্ধবী মাসুমা বলতে লাগলো, এই ছেলের মতো হয়তো এই কলেজে আর একটা ছেলেও পাওয়া যাবে না, যেই বিচ্ছু শুধু মেয়েদের পিছনে লেগে থাকে। তা তো দেখতেই পারতাম। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া ছেলে সিনিয়র মেয়েদেরকে যদি এইসব বলে তাহলে মানা যায় নাকি? তবে একটা জিনিস ভালোই লাগে, মাঝে মধ্যে আমাদের সাথে মজাও করে, আবার আইসক্রিমও কিনে খাওয়ায়। আমি তো এক প্রকার তার প্রেমে পড়ে গেছি, কিন্তু মেহেদির সাথে রিলেশনে আছি। না থাকলে তার সাথে রিলেশন করতাম। জুনিয়র হয়েছে তো কি হয়েছে? তোদের কথা আর ভালো লাগতেছে না। তোরা শুধু ছেলেটাকে নিয়ে প্রশংসা করতেছিস। আমি তো ভাবছিলাম কোনো না কোনো একটা খারাপ কিছু থাকবে, কিন্তু এখন তো দেখি উল্টোটা।
তোর ভালো না লাগলে বাসায় চলে যা, এখন তো আর ক্লাস হবে না। তাই করতে হবে, আমি বাসায় চলে যাই, পরে না হয় তোদের সাথে দেখা করব। এই বলে ফারিয়া চলে গেল রীতি ম্যাডামের কেবিনে। বাহিরে দাঁড়িয়ে ফারিয়া বলতে লাগলো, ম্যাডাম আসতে পারি? আসো, কিছু বলবা নাকি? বাসার চাবিটা দেন, ক্লাস করতে মন চাইতেছে না, এখন বাসায় চলে যাই। মিম বাসায় আছে, যাও। আর একটা কথা, ওই বিশ্বু ছেলের সাথে বেশি কথা বলবে না। কিন্তু কেন? সবার মুখে তো ওর নামে প্রশংসা শুনতেছি, তাহলে কথা বলতে বারণ করতেছো কেন? এটা না হয় তুমি পরেই জানতে পারবে। এখন বাসায় যাও, গিয়ে রান্না করে রাখবে, আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে। ঠিক আছে, রান্না করে রাখবো নি, এখন তাহলে আমি যাই। ফারিয়া চলে গেল গেটের বাহিরে। এইদিকে সাগর সে কখন চলে এসেছে তার বাসায়। কলিং বেল দিতেই সাগরের মা এসে দরজা খুলে দিল। কি রে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? ভালো লাগছিল না তাই চলে এসেছি। আর তেমন বেশি ক্লাসও হয় না, থেকেই বা কি করব। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। আর শোন, আজকে তোর কলেজের রিধি ম্যাডাম আসবে আমাদের বাসায়। হঠাৎ উনি আসবে কেন? উনি তোর শিক্ষক, আসতেই পারে স্বাভাবিক। আর উনি আমাদের প্রতিবেশী, সেই ক্ষেত্রে আরো বেশি আসতে পারে। তা তো বুঝলাম, যাই হোক আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আফিফা বেগম দরজা খুলতেই দেখতে পেল ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দেখে আফিফা বেগম মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আরে ফারিয়া মা, তুমি এই সময় আমাদের বাসায়? ভিতরে আসো মা, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? না আন্টি, ভেতরে যাব না। আপনার বাসায় কি চিনি আছে? থাকলে যদি একটু দিতেন খুব ভালো হতো। মাথা প্রচুর ব্যথা করতেছে, একটু চা করে খাইতাম। তোমার চা করতে হবে না, ভিতরে আসো, আমি তোমাকে চা বানিয়ে দিতেছি এখনই। ফারিয়া আর কিছু বলল না। ঘরের ভিতরে যেতেই সাগরকে দেখতে পেল খাবার খাচ্ছে। ফারিয়া সোফায় বসতেই আফিফা বেগম বলতে লাগলো, তুমি বসে একটু টিভি দেখো, আমি 10 মিনিটের মধ্যে তোমার জন্য চা বানিয়ে আনতেছি। ঠিক আছে আন্টি। আফিফা বেগম চলে গেল রান্নাঘরে। এইদিকে সাগর একবার ফারিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, কি মিস আনারকলি, আমাকে আপনার ওই দেখানোর জন্য বাসায় চলে এসেছেন তাই না? আসার কি দরকার ছিল? আমাকে একবার বললেই তো হতো, আমি নিজে আপনার বাসায় চলে যেতাম। দেখ সাগর, আমার এমনিতেই মাথা ব্যথা করতেছে, এখন যদি আমাকে রাগিয়ে দিস তাহলে তোর কি অবস্থা করব বুঝতে পারবি না। ও মা, ভয় পাইছি। সিনিয়র আপু তো দেখি আমাকে ভয় দেখাচ্ছে। হা হা হা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না মিস ফারিয়া সুলতানা। আমি আপনার মতো মেয়েকে ভয় পাই না। তবে রে দাঁড়াই একটু, তোকে কি করি তুই দেখ। এটা বলে ফারিয়া সাগরকে দৌড়াতে লাগলো। এদিকে সাগর নিচে না থেকে এক দৌড়ে চলে গেল তার রুমে। সাগরের পিছু পিছু ফারিয়াও দৌড়ে সাগরের রুমে চলে গেল। সাগর দাঁড়িয়ে আছে বিছানার কাছে। এমন সময় ফারিয়া সাগরকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিতে যাবে। এমন সময় সাগর ফারিয়ার হাত ধরে টান দিতে ফারিয়া ও সাগরের সাথে বিছানায় পড়ে যায়। সাগর নিচে আর ফারিয়া উপরে। সাগর এক নজরে তাকিয়ে আছে ফারিয়ার দিকে। বেশ কিছুক্ষণ দুজন এইভাবে থাকার পর ফারিয়া তাড়াতাড়ি করে সাগরের ওপর থেকে উঠে গেল আর বলতে লাগলো, দেখ এটা কিন্তু ঠিক করলি না তুই। এখন গেলাম আমি, আর যদি কখনোই এমন বলিস তাহলে ওই দিন তোর মাথা ফাটিয়ে দেব, দেখে নিস তুই। ঠিক আছে, দেখে নিবনে কি করতে পারো আমার। আমি তোমাকে ভয় পাই না, বুঝেছেন মিস ফারিয়া সুলতানা? ফারিয়া একবার সাগরের দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে আফিফা বেগম বসে বসে চা খাচ্ছে। ফারিয়াকে দেখে আফিফা বেগম বলতে লাগলো, কোথায় গিয়েছিলে? তোমাকে কতবার ডাকলাম, একবারও সারা শব্দ পেলাম না। আসলে আন্টি একটু ওয়াশরুমে গেছিলাম। ও আচ্ছা, এই নাও তোমার চা। ধন্যবাদ আন্টি আপনাকে। ফারিয়া চা খেয়ে চলে গেল তার বাসায়। সন্ধ্যায় রিধি ম্যাডাম বাসায় আসতে মিম বলতে লাগলো, আম্মু, আজকে এত দেরি হয়েছে কেন? প্রতিদিন তো 4টার সময় চলে আসো। একটু অফিসে গিয়েছিলাম, একটা প্রজেক্টের কাজ ছিল,
ওইটা শেষ করে আসলাম। তোর আব্বু ফোন দেয় নাই? দিয়েছিল, বলেছে 2 মাস পর আসবে। ও আচ্ছা, ফারিয়া কোথায়? রান্না বান্না করেছে নাকি? আপু ঘুমাচ্ছে, আপুর নাকি মাথা ব্যথা করছে, তাই আমি রান্না করে ফেলেছি। ভালো করেছিস। রিধি ম্যাডাম চলে গেল তার রুমে। এদিকে সাগর তার আম্মুকে বলে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে আকাশ বসে আছে আরো কয়েকজন বন্ধুর সাথে। সাগরকে দেখে আকাশ বলতে লাগলো, কি রে, কি খবর? তোরা তো দেখি বেশ বড় হয়ে গেছিস। আগে প্রতিদিন গ্রুপ কলে আড্ডা হতো, এখন আর আড্ডা দিস না কেন? সময় পাই না, সবাই সবার কাছে ব্যস্ত। রাফি তার বাবার অফিসে যোগ দিয়েছে, আমি আব্বুর দোকান দেখাশোনা করি। কেউ না কেউ কোনো কাজে ব্যস্তই থাকবেই। তা ঠিক বলেছিস। যাই হোক, বিয়ে শাদী কর। কেউ অনেক দিন তো হলো একটা বিয়ে খাই না। 12 বছর আগে খালাতো বোনের বিয়ে খেয়েছিলাম। বিয়ে হয়তো খাইতে পারবি না আরও 2 বছর এর মধ্যে, তবে ট্রিট তো পাইতে পারিস। রাফি আজকে আমাদের ট্রিট দিবে, কারণ রাফির ভালোবাসা পূর্ণতা পেয়েছে। ও আচ্ছা, তাহলে তো ট্রিট পাইতেই পারি। আজকে পেট ভরপুর করে খাবো, গলা অবধি। তুই তো খাবার খাইতে বসলে 10 জনের খাবার একাই সার্ভ করে দিস, তোকে খাওয়ানো যাবে না, বাকি সবাইকে খাওয়াবো। আচ্ছা যা, 10 জনের খাবার খাবো না, অন্তত 4 জন বা 5 জনের খাবার তো খাইতে পারবো। কি বলিস আকাশ? তা তো পারবি। চল তাহলে এখন যাই। রাফি সবাইকে নিয়ে রাতে চলে আসলো হোটেলে। এক এক আইটেম এনে দিল সবাইকে। পুরো একটা টেবিলে খাবার ভর্তি করা আছে। সাগর কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। এমন সময় রাফি বলতে লাগলো, তুই যেহেতু একাই 5 জনের খাবার খাবি, সেহেতু তুই আগে এটা খেয়ে নে, তাহলে 5 জন না 10 জনের খাবার খাওয়াবো। তাহলে দে, খেয়ে নেই আগে। সাগর পানিটা খেতে বুঝতে পারলো তার পেট ভরে গেছে, সে কি আর খাবে। সবার খাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এদিকে রাফি মজা করতে লাগলো, কিরে, 10 জনের খাবার না বলে খাবি তুই? এখন তো একাই 1 জনের খাবার খাইতে পারলি না, বাকি 9 জনের খাবার খাবি কি করে? হা হা হা, এখন খাইতে না পারি 10 জনের খাবার তো আমার ভাগে থাকবেই, তাই না? দেখ শুধু তোরা আমি কি করি। এই বলে সাগর চলে গেল কিচেন রুমে। বড় দেখে একটা পলিথিন নিয়ে আসলো। এক এক করে পলিথিনের ভিতর খাবার ভরতে লাগলো। খাবার ভরা শেষ হতেই সাগর একটা হাসি দিয়ে বলতে লাগলো, কি রাফি, অবাক হোস না? এগুলো আজকে রাতেই সাবার করে দিব। এখান থেকে বাড়িতে যাই, পরে লেবুর শরবত খেয়ে সাবার করব। ভাই, মানিজ্জত শেষ করলি তুই, বাসায় নিয়ে যাইতে হবে না, তুই এখানেই খা। এই নে, এটা খাইলে তোর আবার আগের মতো ক্ষুধা লাগবে। শালা, আরো আগে দিলে কি হতো, এখন দিলি কেন? তোর মতো পেটুক আগে দেখে নেই, এই প্রথম দেখলাম। সাগর একটা ডেভিল মার্কা হাসি দিয়ে শরবতটা খেয়ে খাবারগুলো খেতে লাগলো। খাবার খাইতে খাইতে রাত প্রায় 10টা বেজে গেল। ওয়েটার এসে বিলের কাগজটা রাফির হাতে দিতে রাফির বেহুশ হবার উপক্রম, কারণ 33,700 টাকার খাবার খেয়ে ফেলেছে সবাই। শালা, সবগুলোই পেটুক। এ দেখ তো, 33,700 টাকার খাবার খেয়ে ফেলেছিস। খাবো না তো কি করব? তোর ভালোবাসা পূর্ণতা পেয়েছে, আমাদের ট্রিট দিয়েছিস, তাহলে কি আর আমরা না করতে পারি? তাই বলে এত খাবার খাবি? আরে বেটা, যা যা, টাকা দিয়ে আই, বাসায় যাইতে হবে, অনেক রাত হয়েছে, কালকে আবার কলেজ আছে। যাইতেছি। রাফি বিল দিয়ে আসতে সবাই সবার বাসার দিকে যেতে লাগলো। এদিকে সাগর বাসার পাশ দিয়ে হেঁটে যাইতেছে। এমন সময় রিক্সা থেকে একটা মেয়ে কণ্ঠ বলতে লাগলো, কিরে, কোথায় গিয়েছিলি? সাগর রিক্সায় তাকাতেই দেখতে পেল ফারিয়া বসে আছে রিক্সায়। সাগর রিক্সাটা থামিয়ে ফারিয়ার পাশে উঠে বসলো। এটা দেখে ফারিয়া কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, এই রিক্সা থেকে নাম বলতেছি, নাম রিক্সা থেকে। আমরা তো এক বাসায় থাকি, আমাকে নিয়ে গেলে কি হয় আপনার সাথে? আমি নিয়ে যাব কেন? রাস্তাঘাটে আরো অনেক লোকজন আছে, তাদের রিক্সা করে বাসায় যা, আম্মু দেখলে সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, যদি কিছু বলে তাহলে বলে দিবা যে আমি তোমার বয়ফ্রেন্ড, পরে আর কিছুই বলবে না।
তোর মতো লুচ্চা ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানাবো? টাকা পড়ছে আমার। নামবি নাকি লাথি মেরে ফেলে দিব রিক্সা থেকে? ফেলে দিতে হবে না, আমি নেমে যাইতেছি এখনই। সুন্দরী হয়েছেন বলে আপনার অনেক দেমাগ, তাই না? আপনাকে কোনো ছেলের মা তার ছেলে দিবে না। আমি কুরুষা দিলাম যাতে আপনাকে আর কোনো দিন কোনো ছেলে পছন্দ না করে। হ্যাঁ, তুই কুরুষা দিলে তোকেই দেখতে হবে আমাকে সব সময়। আমার সব জ্বালাতন তোকেই সহ্য করতে হবে, এই বলে দিলাম। আইসে, তোর মতো পেতনিকে আমি দেখব আমার ঠেকা পড়ছে দেখার জন্য? জানতো এখান থেকে, অন্য কোথাও গিয়ে আপনার আশিক খুঁজেন, আমি নাই, আমি গেলাম। এই বলে সাগর হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর সাগর চলে আসলো তার পাশেই। কলিং বেল দিতে রিধি ম্যাডাম এসে দরজা খুলে দিল। রিধিকে দেখে সাগর বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি এত রাতে আমাদের বাসায় এসেছেন? কেন, তোমার বাসায় কি আসা বারণ নাকি? বারণ থাকলে বলতে পারো, আসবো না আর। আরে না ম্যাম, বারণ হবে কেন? এসেছেন ভালোই হয়েছে। সাগর আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার রুমে প্রবেশ করলো মিম আর বলতে লাগলো, সাগর ভাইয়া কি করো? এই তো তোমার বোনের সাথে লুডো খেলি। কিন্তু আমার আপু তো ঘুমাচ্ছে, তাহলে আপুর সাথে লুডো খেলছো কিভাবে? আর তুমি তো বসে বসে ফোন টিপছো। যেহেতু দেখতেই পাচ্ছ ফোন টিপতেছি, তাহলে তো জিজ্ঞাসা করা উচিত হয় নাই তোমার, তাই না? আচ্ছা বসো এইখানে, কিসের জন্য এসেছো সেটা বলো। এমনিতেই আসলাম, দেখলাম তুমি বসে আছো একা একা, তাই ভাবলাম ভাইয়ার সাথে একটু গল্প করি গিয়ে। কিন্তু তুমি তো বিজি। বিজি না, বলো কি বলবে তুমি? জরুরি কিছু কথা নাকি? জরুরি কোনো কথা না। আপনার বন্ধু আকাশ ভাইয়ার নাম্বার দিতে পারবেন? ওনার নাম্বার দিয়ে কি করবা তুমি? তেমন কিছু না, ওনার সাথে কথা বলবো। সামথিং সামথিং? এখন দিবেন কিনা বলেন? দিতে তো পারবো, কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। পারবে তো ট্রিট দিতে, নাকি এটাও পারবে না? এটা পারবো, তবে আমি ছোট মানুষ, আমার কাছে বেশি টাকা নেই। 1-2 হাজার টাকার মধ্যে যা খাইতে চাইবেন তাই খেতে পারবেন। এটাই চলবে। যেহেতু তুমি ছোট মানুষ, সেহেতু তোমার কাছ থেকে বেশি কিছু আশা করি না। এই নাও নাম্বার। মিম চলে গেল বাসায়। এদিকে সাগর ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা, সাগরের ঘুম ভেঙে গেল আফিফা বেগমের চিৎকার চেঁচামেচিতে। সাগর বিছানা থেকে উঠে চলে গেল নিচে, গিয়ে দেখে তার আম্মু কাজের মহিলার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে। কি হয়েছে আম্মু, তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছো কেন ওনার সাথে? আর বলিস না, একটা কাজের কথা বললে আর একটা করে। বললাম যে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিতে, সে এটা না করে ঘর মুছাতে চলে গেছে। রহিমা খালা, আপনি তো আগে এমন করতেন না, তাহলে এখন কেন এমন করতেছেন? আমার শরীরটা ভালো না বাবা, তোমার আম্মুকে বলতে চাইছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিছি না। ভয় পেলে চলবে নাকি? আপনি বাসায় চলে যান, আজকে আর কাজ করতে হবে না, সুস্থ হয়ে একেবারে কাজে আসবেন। সাগর, রহিমা খালাকে এই মাসের টাকাটা দিয়ে দে, আর 2000 টাকা বেশি দিয়ে দিস, ওষুধ এনে খাবে। ঠিক আছে আম্মু, দিতেছি এখনই। সাগর টাকা দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো বাসার বাহিরে। এসে দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দেখে সাগর শীষ বাজাতে বাজাতে বলতে লাগলো, এই মিস ফারিয়া সুলতানা, আজকে আপনাকে এই ড্রেসে অনেক সেক্সি লাগতেছে। আমার বউ যদি হতেন তাহলে এখনই আদর করে দিতাম। এই তোর মুখে কি এগুলো ছাড়া আর কোনো কথা আসে না? যখন তখন যাকে মন চায় তাকে এসব বলিস নাকি তুই? যখন তখন কাকে বললাম আমি আবার? এই প্রথম তো তোমাকে বললাম। একটা কিস করবা ফারিয়া আপু? দাঁড়া তুই এইখানে, তোকে কিস করব না, তোকে জুতার বাড়ি দিব, ওয়েট। এই বলে ফারিয়া তার পা থেকে জুতাটা খুলতে যাবে, এমন সময় সাগর দিল এক দৌড়। এদিকে রিধি ম্যাডাম এসে দেখে ফারিয়ার হাতে জুতো। এটা দেখে ফারিয়াকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে ফারিয়া, কি হয়েছে তোর হাতে জুতা কেন? এমনি আম্মু, একটা কুকুর এসেছিল তাই জুতাটা হাতে নিলাম। চলো এখন কলেজে যাই, অনেক দেরি হয়ে গেছে। চল যাই তাহলে। ফারিয়া তার আম্মুর সাথে চলে আসলো কলেজে।
এসে দেখে সাগর প্রতিদিনের মতো সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজকে ফারিয়ার সাথে রিধি ম্যাডামকে দেখে সাগর কিছু বলল না। ঘন্টা দিতে সাগর চলে গেল তার ক্লাসরুমে। বেঞ্চে বসতে যাবে এমন সময় আকাশ বলতে লাগলো, সাগর, বেঞ্চে বসিস না। এই দেখ, কেউ ইচ্ছা করে আমাদের বেঞ্চের সেন্টার ফুট লাগিয়ে দিয়ে গেছে। কে করলো এটা, দেখেছিস নাকি? আমি দেখব কিভাবে? আমি তো ছিলাম তোর সাথে, তাই না? সাগর আর আকাশ দাঁড়িয়ে আছে এমন সময় ক্লাসে প্রবেশ করলো রিধি ম্যাডাম। সাগর আর আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে রিধি ম্যাডাম বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? বসতে সমস্যা হচ্ছে নাকি? না ম্যাডাম, বসতে তো সমস্যা হচ্ছে না, তবে আমাদের বেঞ্চে কে জানি সেন্টার ফ্রুট লাগিয়ে দিয়ে গেছে। এখন যদি এইখানে বসি তাহলে তো বুঝতেই পারছেন। পাশের বেঞ্চে গিয়ে বসো তোমরা। সাগর আর আকাশ পাশের বেঞ্চে গিয়ে বসে পড়লো। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে যেতে যাবে এমন সময় শুনতে পেল একটা মেয়ে বলতেছে, ফারিয়া আপুর কথা তো কাজে লাগে নাই। ওই আকাশ যে দেখে ফেলবে বুঝতেই পারি নাই। চল ফারিয়া আপুকে গিয়ে বলে আসি। ঠিক আছে, চলো যাই তাহলে। মেয়েটা চলে গেল। এদিকে সাগর তো পুরাই রেগে আগুন হয়ে গেছে। সাগরকে রাগ করতে দেখে আকাশ বলতে লাগলো, সে যেহেতু আমাদের সাথে এমন করেছে, আমরাও তার সাথে এমন করব। সমস্যা কি? চল, তাদের বসার জায়গায় আমরাও সেন্টার ফুট লাগিয়ে দিয়ে আসি, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ আর সাগর চলে গেল শিমুল গাছের নিচে। গিয়ে দেখে তার আগে থেকেই বসে আছে। সাগরকে দেখে ফারিয়া বলতে লাগলো, কিরে, তোদের মুখের এই অবস্থা কেন? কেউ কি চুনকালি লাগিয়ে দিয়েছে নাকি? চুন কালি লাগাতে যাবে কেন? ফারিয়া আপু, তোমার সাথে কিছু কথা ছিল পার্সোনাল। যদি আমার সাথে একটু আসতে তাহলে ভালো হতো। যা বলার এখানেই বল, আমরা সবাই ফ্রেন্ড। আসলে আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা, ভালোবাসিস তাই না? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো লুচ্চা ছেলেকে অন্তত আমি ভালোবাসবো না। এটা বলতে সাগর ফারিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিয়ে লিপ কিস করতে বসলো। সবাই তো অবাক, সাগর এটা কি করছে। 2 মিনিট পর সাগর ফারিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন দেখি কোন ছেলেটা তোমার সাথে প্রেম করতে আসে। প্রেম করতে আসলে সবাই বলবে যে আমার সাথে তোমার সম্পর্ক আছে। তোকে ছোট ভাইয়ের মতো দেখলাম, আর তুই কি না আমার সাথে এসব করেছিস? ছি সাগর, ছি। তুই আর কখনোই আমার সামনে আসবি না। এই বলে ফারিয়া ওইখান থেকে চলে গেল। আর এদিকে সাগর একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের মা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, কলেজে কি কিছু হয়েছে নাকি? কই কিছু তো হয় নাই। কেন আম্মু, কি হয়েছে? বাজার থেকে আসার সময় দেখলাম ফারিয়া কান্না করতে করতে বাসায় ঢুকতেছে। অনেকবার ডাক দিলাম কিন্তু শুনলো না তো কোনো কথা। জানি না তো, আজকে আমি ফারিয়া আপুর সাথে আসি নাই। আর কান্না করবে কেন? ওনার তো বয়ফ্রেন্ড নেই যে ছ্যাঁকা দিয়ে চলে যাবে। যাই হোক, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, খাবার দিতেছি তোকে। ঠিক আছে, দাও। সাগর চলে গেল তার রুমে। এদিকে ফারিয়া তার রুমে শুয়ে শুয়ে কান্না করতেছে। এমন সময় মিম প্রবেশ করলো তার রুমে। ফারিয়াকে কান্না করতে দেখে মিম বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি কান্না করছো কেন এইভাবে? আম্মু কি কিছু বলেছে? না, আম্মু কিছুই বলে নাই। তাহলে কান্না করার কারণ কি? আমার সাথে শেয়ার করো, আমিও একটু শুনি। সাগর আমাকে লিপ কিস করেছে কলেজে সবার সামনে। এখন যদি আম্মুর কানে এই কথাটা যায় তাহলে আম্মু কি করবে বুঝতে পারছিস? আরে এত টেনশন করো না তো, আম্মু কিছুই বলবে না। আর এখন তুমি বড় হয়েছো, তোমারও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? তোমার চোখ বলে দেয় তুমি সাগর ভাইয়াকে পছন্দ করো। চোখ বললেই কি হবে? সে তো আমার থেকে 3 বছরের ছোট। আম্মু কোনোভাবেই মেনে নেবে না আমাদের। দূর, কি যে বলো না, আম্মুও তো সাগর ভাইয়াকে পছন্দ করে, দেখবে ঠিক মেনে নিয়েছে আম্মু। তুমি সাগর ভাইয়ার সাথে প্রেম করতে থাকো। যা তো এখান থেকে। মিম আর কিছু না বলে চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে।
কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। ফারিয়া সাগরদের বাসার কলিং বেল দিতেই আফিফা বেগম এসে দরজা খুলে দিল। ফারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ফারিয়া, তুমি কান্না করছিলে কেন ওই সময়? পিছন থেকে এতবার ডাক দিলাম, শুনলে না তুমি একবারও? কান্না করি নাই, চোখে কি যেন পড়েছিল, তাই চোখ থেকে পানি বের হয়েছিল। আন্টি, সাগর আসে নাই বাসায়? এসেছে, তার রুমে ঘুমাচ্ছে হয়তো। যাও গিয়ে দেখে আসো তুমি, আমি ঘরের কাজগুলো করে ফেলি। ঠিক আছে আন্টি। ফারিয়া চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর ঘুমিয়ে আছে দরজাটা বন্ধ করে। সাগরের কাছে এসে ভালোভাবে দেখতে লাগলো আর বলতে লাগলো, পিচি হয়েছিস তো কি হয়েছে, বেশ দুষ্টুমি করতে পারিস। তোর ঠোঁটের স্পর্শ আমাকে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করেছে, তোর প্রতি আরো আকৃষ্ট করেছে আমাকে। এখন তোকে ছাড়া থাকবো কি করে আমি? এসব ভাবতে ভাবতে ফারিয়া তার ঠোঁট জোড়া সাগরের ঠোঁটের সাথে লাগিয়ে চুষতে লাগলো। এদিকে সাগর কারো ঠোঁটের স্পর্শ পেয়ে তার ঘুমটা ভেঙে গেল। সাগর বুঝতে পারলো এটা ফারিয়া ছাড়া অন্য কেউ হবে না, তাই সাগর তার দু হাত দিয়ে ফারিয়ার মাথায় চেপে ধরে লিপকিস করতে লাগলো। দীর্ঘ 17 মিনিট লিপকিস করার পর সাগর ফারিয়াকে ছেড়ে দিতে ফারিয়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই পিচ্ছি, আর কয়েক মিনিট থাকলে তো মরে যেতাম আমি। তখন কি করতি তুই? আমি মরতে দিলে তো মরবে তুমি, তাই না? যদি মরতে চাও তাহলে বলো, আরেকবার লিপ কিস করে তোমাকে মেরে ফেলি। মরার পর আবার লিপ কিস করে আবার জ্যান্ত করে তুলবো। আমি আর পারবো না লিপ কিস করতে, তুই থাক রুমে, আমি গেলাম। ফারিয়া চলে গেল নিচে। এদিকে সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলে গেম খেলতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত গেম খেলে নিচে যেতেই দেখতে পেল মিম ফারিয়া এবং তার আম্মু বসে বসে গল্প করতেছে। সাগরকে দেখে মিম বলতে লাগলো, সাগর ভাইয়া, তুমিও আসো আমাদের সাথে, গল্প করবে তুমি? এখন গল্প করতে পারবো না রে, তোরাই গল্প কর, আমি না হয় পরে গল্প করব। এই বলে সাগর ফারিয়ার দিকে তাকাতেই দেখতে পেল ফারিয়া রাগী মুড নিয়ে সাগরের দিকে তাকিয়ে আছে আর ইশারা করে বলতেছে সোফায় বসার জন্য। এটা মিস আফিফা বেগম খেয়াল করলেন। ফারিয়ার রাগ দেখে সাগরও বসে পড়ল সোফায়। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনতেছি। আপনার বানাতে হবে না আন্টি, আমি বানিয়ে আনতেছি, আপনি বসেন এইখানে। এই বলে ফারিয়া চলে গেল রান্নাঘরে। এদিকে আফিফা বেগম সাগরকে উদ্দেশ্য করে বলতেছে, সাগর, সবকিছুই কিন্তু বুঝতে পারতাছি, বেশি দেরি করা যাবে না। দেখতাছি তোদের বিয়েটা দিয়ে দিতেই হবে। আম্মু, আমি এখন বিয়ে করতে চাই না, পড়ালেখা শেষ করব, আব্বুর অফিসে জয়েন করব, এরপর বিয়ে করব। বিয়ের পরও জয়েন করতে পারবি, তোর আব্বু আসুক, পরে না হয় কথা বলবো। ঠিক আছে, তখন কথা বইলো, এখন তাহলে আমি যাই, রাতে আমার জন্য চিকেন ফ্রাই করে রাখো। সাগর চলে গেল বাহিরে। এদিকে ফারিয়া চা বানিয়ে সবাইকে দিয়ে দিল। সাগরকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আন্টি, সাগর কোথায় গেছে? তাকে তো দেখলাম এখানে বসা ছিল। সে আর কোথায় যাবে, আড্ডা দিতে চলে গেছে বন্ধুদের সাথে, রাতে আসবে, ওর কথা চিন্তা না করে তুমি চা খাও। ফারিয়া তার শাশুড়ি মায়ের সাথে চা খেতে লাগলো। চা খাওয়া শেষ করে সবাই মিলে গল্প করতেছে। এদিকে সাগর চলে আসলো মতিন মামার চায়ের দোকানে। মামা, চা দেন তো 1 কাপ। 1 কাপ কেন? আমাদেরকেও খাবি না নাকি? তোরা যখন চলে এসেছিস তাহলে তো খাওয়াতেই হবে, তাই না? সাগর সবাইকে নিয়ে চা খাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার সাগর, তুমি নাকি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মজা মাস্তি করছো? কে বলতেছেন আপনি, আর কার কথা বলতেছেন? ফারিয়াকে নিয়ে তো বেশ মজা মাস্তি করেছো। শেষবারের মতো তোমাকে বলে দিলাম, আমি কখনোই যদি শুনি ফারিয়ার সাথে তুমি কিছু করেছো তাহলে তোমার খবর আছে। সাগর আর কিছু বলল না, কলটা কেটে দিয়ে চা খেতে লাগলো। চা খাচ্ছে এমন সময় আকাশ বলতে লাগলো, কি রে, কে ফোন দিয়েছিল? বাসা থেকে ফোন দিয়েছিল। কোথাও ঘুরতে যাবি নাকি এখন? ঘোরার তো ইচ্ছা করতেছে, কিন্তু কোথায় যাব বুঝতেছি না। চল এই জায়গা থেকে ঘুরে আসি,
শুনেছি নতুন একটা কফি শপ বানিয়েছে, আবার নদীর পাড়ে বেশ জমজমাট হয়েছে। তাহলে চল গিয়ে দেখে আসি। আকাশ আর সাগর চলে আসলো নদীর পাড়ে। দুজন ঘোরাঘুরি করতেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রিদি ম্যাডাম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, সাগর, এখন তুমি কোথায় আছো? এই তো নদীর পাড়ে এসেছি। আকাশের সাথে কেন? বাসায় আসো তাড়াতাড়ি। হঠাৎ তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা বলতেছেন কেন? আম্মুর কি কিছু হয়েছে? কারো কিছু হয় নাই, তোমাকে বাসায় আসতে বলেছি, তুমি বাসায় আসো। এত কথা বলো কেন তুমি? আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, রাখলাম এখন। সাগর ফোনটা কেটে দিয়ে আকাশকে নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে হাসি মুখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি না বলেছেন রাতে আসবেন, এখন চলে আসলেন যে? ম্যাডাম ফোন দিয়েছিল, বলেছে বাসায় আসার জন্য, তাই তো আসলাম। ও আচ্ছা, আম্মু তো আমাকে কিছুই বলে নাই। ভিতরে যাও, আম্মু আছে ভেতরে। সাগর চলে গেল ভিতরে। গিয়ে দেখে তার ম্যাডাম বসে বসে কথা বলতেছে তার মায়ের সাথে। সাগরকে দেখে বলতে লাগলো, তুমি নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসো? কে বলেছে আপনাকে এই কথা? যেই বলুক না কেন, সত্যিটা বলো। আমি চাই না আমার একটা ভুল সিদ্ধান্তে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আপনি আমাকে আর 5টা ছেলের মতো ভাববেন না। আমি ফারিয়াকে পছন্দ করি, তবে এখন আমি আর ফারিয়া আপুকে ভালোবাসতে পারবো না। হঠাৎ এই কথা বলতেছো কেন? আমার মেয়ে দেখতে খারাপ নাকি যে তুমি তাকে ভালোবাসতে পারবে না? আমি তো একবারও বলি নাই আপনার মেয়ে খারাপ। তাহলে আপনি বারবার কেন বলতেছেন আপনার মেয়ে খারাপ? আমি এখন ভালোবাসতে পারবো না, তাই তো মানা করতেছি। আমি এখন মন দিয়ে পড়ালেখা করব। বিয়ের পরও লেখাপড়া করা যায়। ফারিয়ার সাথে তোমাদের বিয়েটা খুব শিগগিরই দিয়ে দেবো। ফারিয়ার আব্বু আসুক, তোমার আব্বুও আসুক, দুই পরিবার মিলে কথা বলে তোমাদের বিয়েটা দিয়ে দেব। আমি আপনাকে কি বলেছি? আমি এখন বিয়ে করতে পারবো না। আমার দ্বারা এখন বিয়ে করা সম্ভব না। এই বলে সাগর চলে গেল তার রুমে। দরজা লাগিয়ে বসে আছে। এদিকে আফিফা বেগম বুঝতে পারছে না কি করবে। তার ছেলের হঠাৎ কেমন হয়েছে যে মত পাল্টে ফেলেছে। কি ব্যাপার, সাগর হঠাৎ এমন করলো কেন? সাগর তো এমন করে না, সে তো শান্ত স্বভাবের ছেলে, মাঝে মধ্যে দুষ্টুমি করে, ওইটা আলাদা ব্যাপার। হঠাৎ এত পরিবর্তন? আমিও বুঝতে পারছি না। আচ্ছা, রাতে খাবার খাইতে আসবে, তখন জিজ্ঞাসা করবো নি কি হয়েছে তার। জিজ্ঞেস কইরেন। এখন তাহলে আমরা যাই। রিদি ম্যাডাম ফারি এবং মিমকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। এদিকে সাগর ওয়াশরুমে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতেছে আর বলতেছে, আমার সাথে এমনটা না করলেও পারতে ফারিয়া আপু। আমি ছোট মানুষ বলে কি আমার মন নেই নাকি? আমার ভালোবাসায় কোনো কমতি ছিল? কমতি থাকলে বলতে পারতে, আমি নিজ দায়িত্বে সরে যেতে পারতাম। এসব বলতেছে আর কান্না করতেছে। এদিকে আফিফা বেগম সাগরের রুমের সামনে দাঁড়িয়ে সাগরকে ডাকতে লাগলো, সাগর, সাগর, দরজাটা খোল বাবা, কি হয়েছে আমাকে বল। আফিফা বেগমের ডাকে হুঁশ ফিরল তার। চোখে মুখে পানি দিয়ে দরজা খুলতে দেখতে পেল তার মা দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তার মা বলতে লাগলো, কি হয়েছে তোর, আমাকে বল তো। হঠাৎ তুই মদ পাল্টে ফেললি কেন? ফারিয়া তো বেশ ভালো একটা মেয়ে, কোনো ছেলের সাথে মেলামেশা করে না, বললেই তো চলে। আম্মু, আমিও জানি ফারিয়া আপু খুব ভালো মেয়ে, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ফারিয়া আপুর পিছনে ঘুরঘুর করব না। ফারিয়া আপু অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, আমি তাদের মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাই না। হো, এই ব্যাপার আমাকে আগে বললেই তো পারতি। আচ্ছা, বাদ দে তো এসব কথা। চল, আজকে তোর জন্য সব রান্না করব, আর এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুই তোর মতন থাকবি, আমি ও ফারিয়াকে কিছু বলবো না। ঠিক আছে আম্মু, তাই হবে। আফিফা বেগম চলে গেল নিচে। সাগরের জন্য চিকেন ফ্রাই বানাতে লাগলো। এদিকে সাগর বসে আছে তার রুমে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু আকাশ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলল, কি রে সাগর, ফারিয়া আপুকে দেখলাম অন্য একটা ছেলের সাথে পার্কের ভিতর হাতে হাত রেখে বসে আছে। তুই না ফারিয়া আপুকে ভালোবাসিস?
ফারিয়া আপু তো জানে, তাহলে উনি অন্য ছেলের সাথে এইভাবে বসে আছে কেন? এটা তার পার্সোনাল ব্যাপার, সে যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি। আজ থেকে আমি আর কিছুই বলবো না তাকে, সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকবো। কিছু কি হয়েছে তোদের মধ্যে নাকি? কিছু হয়ে থাকলে আমাকে শেয়ার করতে পারিস, আমি দেখি কিছু করতে পারি কিনা। আরে কিছুই হয় নাই তোমার, আমার বেস্ট ফ্রেন্ড, কিছু হলে কি তোকে বলতাম না নাকি? তা তো বলতি, কিন্তু তোর কথাই বোঝা যাইতেছে হয়তো কিছু হয়েছে। আচ্ছা বাদ দে এইসব কথা, রাতে পার্টি আছে, আসবি নাকি? ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস, চলে যাব। আর লাল পানির ব্যবস্থা করিস, পার্টি অনেক দিন হয়েছে লাল পানি খাই না। ঠিক আছে, ওইসব ব্যবস্থা হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। এখন রাখলাম তাহলে। আকাশ ফোনটা কেটে দিল। এদিকে সাগর ফোনটা চার্জে রেখে চলে গেল নিচে। গিয়ে দেখে তার মা রান্না করতেছে। পিছন থেকে আফিফা বেগমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি কিছু দিনের জন্য দূরে কোথাও থেকে ঘুরে আসতে চাই, তুমি একটা কিছু ব্যবস্থা করো। আমি তোর মামার সাথে কথা বলতাছি, গ্রামে গেলে হয়তো তোর মন ভালো থাকবে। ওইখানে প্রিয়াও আছে, তাদের সাথে বেশ ভালো একটা সময় কাটাতে পারবি তুই। ঠিক আছে, তুমি কথা বলো। আর গ্রামে না যাইতে পারলে খালামণির বাসায় চলে যাব, রাজশাহীতে। এটাও করতে পারিস, এক কাজ কর, রাজশাহীতে চলে যা। ওইখানে গেলে তোর মন আরো বেশি ভালো থাকবে। আমি তোর খালামণির সাথে কথা বলতেছি, এই নে তোর চিকেন ফ্রাই। ধন্যবাদ আম্মু। সাগর চিকেন ফ্রাই নিয়ে চলে গেল তার রুমে। বিছানায় বসে ফ্রি ফায়ার খেলতেছে আর চিকেন ফ্রাই খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া প্রবেশ করলো সাগরের রুমে। সাগরের পাশে বসতে বসতে বলতে লাগলো, কিরে পিচ্ছি, কি করিস তুই? সাগর কোনো কথা বলতেছে না, তার মতো সে গেম খেলে যাইতেছে। অনেকক্ষণ ডাকার পর ফারিয়া সাগরের হাত থেকে ফোনটা নিল আর বলতে লাগলো, কিরে, তোকে যে এতগুলো ডাক দিলাম, একটা ডাকও শুনিস নাই তুই? শুনেছি তো, উত্তর দিলে তো তুমি আজাইরা পেঁচাল পারবে, তাই উত্তর দেই নাই। আর আমার ফোন দাও। সারাদিন কিসের গেম খেলা এত? আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারিস না বাহিরে? তোর মতো 12 ভাতারি কে, তাও আবার আমি নিয়ে যাব ঘুরতে? কখনোই না। কাল থেকে আমাকে পাবিই নাই বাসায়। কিরে, আবার চুপ করে আছিস কেন? কিছু বল। আমার খুব ঘুম পাইতেছে আপু, এখন তুমি যাও, আমি রাতে কথা বলবো তোমার সাথে। ফারিয়া ফোনটা টেবিলে রেখে চলে আসলো সাগরের রুম থেকে। এইদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তে তার ঘুম চলে আসলো। কিছুক্ষণের মধ্যে সাগর পাড়ি দিল ঘুমের দেশে। রাতে আকাশের ফোনে কলের রিংটনে ঘুম ভাঙল সাগরের। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরতে ওপাশ থেকে আকাশ বলতে লাগলো, কি রে শালা, এতগুলো ফোন দিলাম তুললি না কেন? তাড়াতাড়ি আয়, সবাই চলে এসেছে, একমাত্র তুই ছাড়া। কয়টা বাজে এখন? তোরা এখনই পার্টি শুরু করে দিয়েছিস? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। সাগর ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল রাত 9:42 বাজে। এটা দেখে সাগর বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ল আর বলতে লাগলো, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, তোরা খাবার শুরু করে দে। তুই আসলেই সবাই একসাথে খাবো, তাড়াতাড়ি আয়, অপেক্ষায় রইলাম। সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসলো নিচে। আফিফা বেগমকে বলে সাগর চলে গেল বাহিরে। বাইকটা নিয়ে রওনা দিল রাফির বাসায়। 10 মিনিটের মধ্যে চলে গেল রাফির বাসায়। কলিং বেল দিতেই রাফি এসে দরজা খুলে দিল। কিরে, আজকে বাসায় কেউ নাই নাকি? থাকলে কি আর খাইতে পারতাম বলতো তুই? নেই বলেই তো খাইতেছি। 2 দিনের জন্য আব্বু আম্মু একটু ফুফুর বাসায় গেছে, তাই তো দিলাম ছোটখাটো একটা পার্টি। তাড়াতাড়ি ভিতরে আয়। সাগর ভিতরে চলে গেল। সোফায় বসতে আকাশ সাগরের হাতে একটা বোতল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এটা তোর জন্য রেখেছিলাম, বেশি খাস না, তাহলে কিন্তু পরে তোকে নিয়ে দৌড়দৌড়ি করতে হবে আগের বারের মতো। না, বেশি খাবো না, অর্ধেক খাবো। এই বলে সবাই আড্ডা দিতে লাগলো আর খেতে লাগলো লাল পানি। রাত প্রায় 3টা, সবাই মাতাল হয়ে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে ফারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কিরে,
রাত 3টা বেজে গেছে, এখনো বাসায় আসিস নাই কেন? তুই কোথায় আছিস এখন সেটা বলতো। আমি কোথায় আছি এটা তোকে জানতে হবে নাকি? তুই কি হোস আমার? আর কোনোদিন ফোন দিবি না আমাকে। রাখ শালি। সাগর কাকে কি যেন বলতেছে সে নিজেও জানে না, মাতাল অবস্থায় সে খেয়াল করে নাই। এদিকে ফারিয়া অবাক হয়ে গেল, কারণ সাগর আগে কখনোই তার সাথে এমন ব্যবহার, দূরে থাক এসব কিছুই বলে নাই। ফারিয়াও আর ফোন দিল না সাগরকে। পরের দিন সকাল 10টায় সবার হুঁশ ফিরল। সাগর ফ্রেশ হয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, আমি একটা জায়গায় যাব, আজকে কবে ফিরবো শিওর বলতে পারতেছি না। কোথায় যাবি এটা অন্তত বল। যাইতেছি বেশ দূরে, এখন আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। এই বলে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাসায় ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আম্মু আমার সবকিছু গুছিয়ে রাখছো তো? সবকিছু গুছিয়ে রাখছি। আর এই নে একটা ট্রেন এর টিকিট, 3 ঘন্টার ভিতরে চলে যেতে পারবি ওইখানে? ঠিক আছে আম্মু, এখনই বেরিয়ে পড়তেছি, আর তো বেশি দেরি নেই। কিছু খেয়ে যা, খালি পেটে চলে যাচ্ছিস, এটা কিন্তু ভালো না। আকাশদের বাসা থেকে খেয়ে এসেছি আম্মু, আর আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তুই ভালো করে জানো একটু পরপর কিছু না কিছু খাওয়ার অভ্যাস আছে আমার। স্টেশন থেকে খাবার খেয়ে নিব নে। ঠিক আছে, যা তাহলে। সাগর তার ব্যাগটা নিয়ে চলে গেল বাহিরে, রিক্সার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় রিধি ম্যাডামের সাথে দেখা। রিধি ম্যাডাম আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, কোথায় যাইতেছো এই সময়? ম্যাম আমি যাইতেছি না, এই লাগেজটা ফুপুর তো, তাই ওনাকে দিয়ে আসতে যাইতেছি, ভুল করে রেখে গেছে। ও আচ্ছা, সাবধানে যাবে, রাস্তা পার হবে সাবধানে। ঠিক আছে ম্যাডাম। সাগর আর কিছু বলল না, তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো স্টেশনে। এসে দেখে সে যেই ট্রেনে করে যাবে সেই ট্রেন চলে এসেছে। সাগর তার সিট খুঁজে বসে পড়ল ট্রেনে। প্রায় 15 মিনিট পর ট্রেন ছেড়ে দিল। এদিকে সাগর তার ফোন থেকে সিমটা খুলে মানি ব্যাগের ভিতর রেখে দিল। নতুন একটা সিম ঢুকিয়ে ফোন দিল তার মায়ের নাম্বারে। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ হতে সাগর ফোন কেটে দিল। দীর্ঘ 4 ঘন্টা পর ট্রেন এসে পৌঁছালো রাজশাহী রেলওয়ে স্টেশনে। সাগর ট্রেন থেকে নামতে তার খালাতো ভাই মিরাজ এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছো সাগর ভাই? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস মিরাজ? বাসার সবাই কেমন আছে? আমিও ভালো আছি, বাসার সবাইও ভালো আছে। চলো, বাহিরে গাড়ি আছে, আমরা গাড়িতে গিয়ে বসি। এখন বাসায় যাব না, আগে রাজশাহী শহরটা ঘুরবো, এরপর যাব বাসায়। ঠিক আছে, চলো তাহলে। মিরাজ সাগরকে নিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়ে আনলো। ঘোরাঘুরি করতে করতে রাত 11টা বেজে গেল। রাতের শহরটা আরো বেশি সুন্দর। সাগর আর মিরাজ বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সাগর আর মিরাজ চলে গেল বাসায়। কলিং বেল দিতে সাগরের খালা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, সাগর কেমন আছিস? আজ প্রায় 6 বছর পর তোর সাথে দেখা। খালামণি আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। ভিতরে আয়। মিরাজ যা, সাগরকে রুমটা দেখিয়ে দে। সাগর ফ্রেশ হয়ে আসুক, এরপর বাকি কথা হবে। চলো ভাইয়া, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিতেছি। মিরাজ সাগরকে তার রুমটা দেখিয়ে দিল। এদিকে সাগর ফ্রেশ হয়ে ফোন দিল তার মায়ের ফোনে। মিসেস আফিফা বেগম তখন ভাইয়ার সাথে বসে গল্প করছিল। সাগরের ফোন পেয়ে কেটে দিল কলটা। সাগরও আর কল দিল না, চলে গেল নিচে। খাবার টেবিলে বসতে সাগরের খালু বলতে লাগলো, সাগর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি খালু, আপনি কেমন আছেন? আর আগের থেকে তো অনেক শুকিয়ে গেছেন, ঠিক মতো খাবার খান না নাকি? খাবার তো ঠিক মতোই খাই, আসলে অফিসের কিছু কাজ নিয়ে মাঝের মধ্যেই চিন্তা করি তো, তাই আর কি। আচ্ছা খাবার খেয়ে ঘুমাতে যাও, কালকে কথা বলা যাবে, অনেক রাত হয়ে গেছে। সাগর খাবার খেয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে তার মা বলতে লাগলো, কিরে পৌঁছে গেছিস নাকি বাসায়? আম্মু পৌঁছে গেছি। আর তুমি এখনো ঘুমাও নাই কেন? রাত তো অনেক হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। একা খালি বাড়িতে ঘুম আসে না রে। আচ্ছা
তুই এখন ঘুমা, কালকে কথা বলবো নে। ঠিক আছে আম্মু। সাগর ফোনটা রেখে ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া তার রুমে বসে হাজার পর ফোন দিতেছে সাগরকে, কিন্তু সাগরের ফোন সুইচ অফ দেখাচ্ছে। আইডিতে মেসেজ দিতে গেলে আইডি দেখাচ্ছে 12 ঘন্টা আগে অ্যাক্টিভ, এরপর আর অ্যাক্টিভ হয় নাই। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেছে? হঠাৎ করে তার কি এমন হয়েছে যে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে? আমি কি কোনো ভুল করেছি যে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে? এসব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে ফারিয়া এমন সময় তার রুমে প্রবেশ করলো তার মা। ফারিয়াকে কান্না করতে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি রে, তোর কি হয়েছে? কান্না করতেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দেখো না আম্মু, সাগরকে এতবার ফোন দিলাম, ওর ফোন সুইচ অফ বলতেছে। আইডিতে মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। তোর সাথে কি ঝগড়া হয়েছে সাগরের? না আম্মু, সাগরের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। কাল থেকে সে আমার সাথে এমন ব্যবহার করছিল। আজকে সারা দিন তাদের বাসায় ছিলাম, সে একবারও বাসায় আসে নাই। ও হ্যাঁ, সকালে দেখলাম একটা লাগেজ নিয়ে কোথায় যেন দিতে গেছিল, এরপর তো আমিও দেখি নাই। আচ্ছা, এখন কান্না করতে হবে না, এখন ঘুমা। কালকে আমি সাগরের মাকে জিজ্ঞেস করবো নে সাগর কোথায় গেছে বলার জন্য। ঠিক আছে আম্মু। হৃদি চলে যেতেই ফারিয়াও ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় সাগরের ঘুম ভাঙল তার খালামণি ডাকে। সাগর বাবা, এখন উঠ, সকাল 10টা বেজে গেছে, খাবার খাবি কখন? খালা, আর একটু ঘুমাও দাও। অনেক রাতে ঘুমিয়েছি, এখন উঠতে মন চাচ্ছে না। এখন উঠে খাবার খেয়ে আবার না হয় ঘুমিয়ে থাকিস, এখন উঠ। উঠতেছি, তুমি যাও। সাগরের খালা চলে গেল। এদিকে সাগরও বসে না থেকে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই সাগরের ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার থেকে কল এসেছে। সাগর ফোনটা কানে কাছে ধরতেই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল ফারিয়া, সাগর প্লিজ তুমি বাসায় ফিরে আসো। আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো, আমার ভুল থাকলে মাফ করে দিও। প্লিজ বাসায় চলে আসো, তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। ফারিয়ার কণ্ঠ শুনে সাগর দিল ফোনটা কেটে। খাবার খেয়ে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার মা বলতে লাগলো, সাগর কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই কবে আসবি বাড়িতে? ভাবতেছি তো 1 মাসের মতো থাকবো এইখানে। বাড়িতে গিয়ে একা একা কি করব, তার চাইতে ভালো হবে এইখানে থেকে যাই, ঘোরাঘুরি করি। ঠিক আছে, তাহলে থাক। তোর যে সময় মন চায় ওই সময় আছিস। রাখলাম তাহলে এখন। ঠিক আছে আম্মু। আফিফা বেগম ফোনটা কেটে দিতে ফারিয়া আফিফা বেগমের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আন্টি, সাগর আমার সাথে এমন করতেছে কেন? আমি কি এমন অপরাধ করেছি যে সাগর আমার সাথে এমন আচরণ করতেছে? সত্যি করে বলো তো, তুমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করো না তো? আমি কসম করে বলতেছি, আমি আপনার ছেলেকে ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো ছেলের ধারে কাছেও যাইনি। আপনি আম্মুকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আম্মু তো অন্ততপক্ষে সত্যি কথা বলবে, তাই না? তাহলে সাগর যে আমাকে বললো তুমি নাকি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছো, আবার পার্কে ঘোরাঘুরিও করো গিয়ে। একদম মিথ্যা কথা। আমি কারোর সাথে রিলেশন করি নাই, এমনকি কোনো ছেলের সাথে ঘোরাঘুরিও করি নাই। আপনি সাগরকে আমার কাছে ফিরিয়ে এনে দেন। আমি সাগরকে জিজ্ঞেস করব সে তার নিজের চোখে দেখেছে নাকি আমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করি। সে তো আস্তে আস্তে 1 মাস পর আসবে। তাহলে আপনি ওই বাসায় কথা বলেন, আমি সাগরকে নিয়ে আসব। আচ্ছা, আমি তোমাকে বিকেলে জানাবো। এখন কান্না থামাও আর পা ছাড়ো আমার। ফারিয়া পা ছেড়ে দিয়ে সোফায় বসে রইল। এদিকে আকাশ তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় রাফি বলে উঠল, আকাশ, আমি একটা ভুল কাজ করে ফেলেছি মনে হয়। তুই আবার কি ভুল করেছিস বলতো? সারাদিন আমাদের সাথে থাকিস, এখন তুই বলছিস ভুল কাজ করেছিস? এটা কিভাবে মানতে পারি বলতো? ভুল কাজ করেছি বলতে সাগরের সাথে একটা প্র্যাঙ্ক কল করেছিলাম 3 দিন আগে। মানে বুঝলাম না, খুলে বল, কি করেছিস সাগরের সাথে?
3 দিন আগে সাগরকে ফোন দিয়ে অন্য কণ্ঠে বলেছিলাম যে ফারিয়া আপু অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে, পার্কে হাতে হাত ধরে বসে আছে। আরও অনেক কিছু বলেছিলাম। সকালে ফারিয়া আপু ফোন দিয়ে কান্না করতেছে। এটা করা তোর একদম ঠিক হয়নি রাফি। তুই একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিলে, এখন কি হবে বুঝতে পারছিস? এর জন্যই তো সাগরের ফোন বন্ধ, ফেসবুক অ্যাক্টিভ নাই, কোথায় গেছে কে জানে। এখন এইসব কথা বাদ দিয়ে বল কি করা যায়? সাগরকে আবার কিভাবে ফিরিয়ে দিব ফারিয়া আপুর কাছে? আমার তো ফারিয়া আপুর কান্না একদম ভালো লাগতেছে না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ফারিয়া আপুকে ফোন দিয়ে বল আমাদের সাথে দেখা করতে পার্কে এক্ষুনি, পরে না হয় মাপ চেয়ে নেওয়া যাবে। তাই করি, দেখি ফারিয়া আপু কি বলে। যেই ভাবা সেই কাজ। রাফি ফোন দিল ফারিয়ার নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফারিয়া ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো রাফি ভাইয়া। আপু, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, একটু পার্কে আসতে পারবে এখন? ফোনে বলো কি বলবে, এই দুপুরবেলা বাইরে যাইতাম। একটু কষ্ট করে আসেন প্লিজ, অনেক জরুরি কথা আছে আপনার সাথে। আমি পার্কের ঠিকানা দিতেছি, চলে আসেন। ঠিক আছে, তুমি আমাকে মেসেজে পাঠিয়ে দাও, আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে। ফারিয়া ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেল। এদিকে রাফি, আকাশ, হিমেল আরও কয়েকজন বসে আছে বেঞ্চে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ওইখানে পৌঁছাতেই রাফি ফারিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ফারিয়া আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে আরে, পা ছাড়ো, কি করতেছো? পা ছেড়ে দিয়ে কথা বলো। আর মাফ চাইতেছো কেন? তুমি কি এমন ভুল করেছো যে পা জড়িয়ে ধরে মাফ চাইতে হবে? আসলে আমি সাগরের সাথে প্র্যাঙ্ক কল করেছিলাম 3 দিন আগে। বলেছিলাম যে আপনি অন্য ছেলের সাথে পার্কে হাতে হাত রেখে ঘোরাঘুরি করতেছেন, আরও অনেক কিছু বলেছিলাম। বলে যখন নিয়েছো তাহলে এখন আর আফসোস করে কি হবে? সব সময় একটা কাজ করার আগে 1000বার ভাববে। আজকে সাগর আমার কাছ থেকে দূরে আছে, জানি না সে আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু সে কিছুই পাল্টে ফেলেছে। আমি কোনোরকম তার মায়ের কাছ থেকে নাম্বার নিয়েছি, দেখি কালকে সাগরকে আনতে যাব। যদি আসে তাহলে তো ভাগ্য ভালো, আর না আসলে আমার কপাল খারাপ। সাগরের নাম্বারটা আমাকে দেন, আমি ফোন দিয়ে মাফ চাইতেছি, দেখি সাগর আমাকে মাফ করে কিনা। মাফ চাওয়ার দরকার নেই, ভুল যখন করে ফেলেছো ভুলের মাসুল আমি দেই। আচ্ছা ভালো থেকো তোমরা, আমি এখন যাই। চলেন আপনাকে রিকশায় উঠিয়ে দিয়ে আসি। তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। ফারিয়া চলে গেল। এইদিকে রাফি, আকাশ, হিমেল বসে আছে বেঞ্চে। আকাশ রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখছিস তো কি হয়েছে? সামান্য একটা ভুল আমাদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। এখন আল্লাহ ভালো জানে সাগর কি করে, ওর তো রাগ বেশি। তা তো আমিও বুঝতে পারছি, এখন সাগর না আসা অবধি তো কিছু একটা করতেই হবে। সাগরকে যে করেই হোক বোঝাতে হবে আমাদের, যে ভুলটা আমরা করেছি ফারিয়া আপু করে নাই। আচ্ছা দেখা যাক কি হয়, আর 2 বা 3 দিন অপেক্ষা করে দেখি সাগর ফিরে আসে কিনা। আসলে পরে মাপ চেয়ে নেওয়া যাবে। সবাই কথা বলে চলে গেল যার যার বাসায়। এদিকে সাগর মিরাজের সাথে ঘোরাঘুরি করে দিন পার করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় সাগরে খালা বলতে লাগলো, সাগর, রাজশাহী তো ঘোরাঘুরি করলি, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আচ্ছা খালা, রাত হয়েছে অনেক, খুব টায়ার্ডও লাগতেছে, আমি ঘুমাতে যাই। ঠিক আছে, যা তাহলে। সাগর চলে গেল ঘুমাতে। এদিকে ফারিয়া বসে আছে আফিফা বেগমের সাথে। এমন সময় রিধি মানে ফারিয়ার মা বলতে লাগলো, কালকে তো সকাল সকাল রাজশাহী চলে যাবি, ওইখান থেকে নিয়ে যাবে কে তোকে? আমি বলে রাখছি, বোনকে এসে স্টেশন থেকে এসে নিয়ে যাবে। ও আচ্ছা, দেখ কোনো রকম সাগরকে নিয়ে আসতে পারিস নাকি? পিচ্ছি মানুষ হলে কি হবে, রাগ তো আর কম না। সাগরের রাগ বেশি নাই, তবে একবার যদি সে রেগে যায় তাহলে সব শেষ। যেমন এই ঘটনা হলো, এটা তো আর সাগর জানে না। আচ্ছা ফারিয়া, তুমি ঘুমাতে যাও, সকাল 6টার আবার ট্রেন তোমার। ঠিক আছে, যাইতেছি আন্টি। ফারিয়া চলে আসলো তার বাসায়। ব্যাগের ভিতরে সবকিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে গেল।
পরদিন সকাল 5:45 ফারিয়া চলে আসলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। রাত্রির একটা টিকিট কেটে বসে পড়ল তার সিটে। সাবধানে যাবি, আর গিয়ে ফোন দিবি আমাকে। ঠিক আছে আম্মু। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল রাত্রি যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা অতিক্রম করার পর ফারিয়া এসে পৌঁছায় রাজশাহী রেলওয়ে স্টেশনে। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে এমন সময় সাগরের খালা এসে বলতে লাগলো, তুমি তো ফারিয়া তাই না? জি আমি ফারিয়া, আপনি কে? আমি সাগরের খালা। চলো, বাইরে গাড়ি আছে আমাদের। চলেন। সাগরের খালার সাথে চলে আসলো ফারিয়া তাদের বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। ফারিয়া এক মুহূর্ত দেরি না করে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দরজাটা বন্ধ করে খাটের উপরে উঠে সাগরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ফারিয়ার চোখে পানি, শার্ট ভিজে গেছে। বেশ কিছুক্ষণ পর সাগরের ঘুমটা ভেঙে গেল আর ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আপনি কে? আর আমার বুকের উপরে শুয়ে এইভাবে কান্না করতেছেন কেন? নামেন, আমার বুকের উপর থেকে নামেন বলতেছি। নামবো না কুত্তা। তুই আমাকে না বলে এখানে চলে এসেছিস কেন? সব কিছু যাচাই বাছাই না করে দৌড়ে চলে এসেছিস। একটা মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা দেখছিস না? আপনি তো বেশ মজায় আছেন, অন্য ছেলেদের সাথে ঘোরাঘুরি করতেছেন। আর কি লাগে আপনার বলেন তো? আমি তো মনে করতেছি আর কিছুই লাগবে না। কুত্তা, একটা বারও সত্যিটা যাচাই করে দেখলি না সব সত্যি নাকি মিথ্যা? তোর সাথে রাফি প্র্যাঙ্ক কল করেছে। তুই চাইলে আকাশকে রাফিকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারিস। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, এই নে ভিডিওটা দেখ। ফারিয়া পার্কে ভিডিওটা দেখাতে লাগলো। ভিডিওটা দেখে আর কিছুই বলল না সাগর। ফারিয়াকে জড়িয়ে ধরে লিপকিস করতে লাগলো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। কালকে আমরা আমাদের বাসায় যাব। কালকে যদি আমাকে বিয়ে না করেছিস তাহলে তোর খবর আছে। এখনো তো আব্বু আসে নাই, তাহলে বিয়ে হবে কিভাবে? কালকে চলে আসবে, আমি বলে এসেছি। সাগরকে নিয়ে বাসায় আসব, আর সাথে সাথে আমাদের বিয়ে দিয়ে দিবেন। ভালো করেছো। এখন আমার উপর থেকে উঠো। মনে হচ্ছে আমি একটা আটার বস্তা নিয়ে বসে আছি। কি বললি কুত্তা? আমি আটার বস্তা, তাই না? এখন কিছু করব না, বাসায় নিয়ে যাই। এরপর আমি যে আটার বস্তা দেখাবো। যা ফ্রেশ হয়ে আয়। যাইতেছি। সাগর ফ্রেশ হয়ে ফারিয়াকে নিয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় মিরাজ বলতে লাগলো, সাগর ভাইয়া, তুমি চলে যাবে নাকি? কালকে চলে যাব। দেখছিস না হিটলার বোমা এসেছে, যদি না যাই তাহলে আমার কি অবস্থা করবে জানিস না? হিটলার বোমা? এটা শুনে ফারিয়া সাগরের কানের কাছে এসে বলতে লাগলো, আমি কেমন হিটলার বোমা বাসর রাতে দেখতে পারবা চান্দু। এখন যা পারো বলে নাও, এখন কিছুই বলবো না তোমাকে। তিনজন মিলে গল্প করতে লাগলো। গল্প করার শেষে সাগর, মিরাজ আর ফারিয়া চলে গেল শপিং মলে। বেশ কিছু জিনিস কিনে নিয়ে আবার চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় সাগরের খালা বলতে লাগলো, ফারিয়া, এটা তোমার জন্য এনেছি, এটা তুমি রেখে দাও। ওসব কি দরকার ছিল এখন আনার? আমার তো এসব আছেই। থাকুক, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। ফারিয়া গহনাটা রেখে দিল। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর ফারিয়া চলে গেল রুমে। দুজন বিছানায় শুয়ে আছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না। এমন সময় ফারিয়া সাগরকে এক টানে তার কাছে নিয়ে এসে বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না আমার পিচ্চি। তুই আমাকে কি এমন জাদু করেছিস যে তোকে ছাড়া আমি কিছুই বুঝি না? কালো জাদু করেছি তোমাকে, যাতে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবাই খাওয়া দাওয়া করে নিল। সাগর আর ফারিয়া রেডি হচ্ছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে চলে আসলো নিচে। সাগর তার খালার কাছ থেকে বিদায় নিয়ে ফারিয়াকে সাথে করে চলে আসলো স্টেশনে। ঢাকার 2টা টিকিট কেটে নিল। প্রায় 30 মিনিট পর ট্রেন আসতেই সাগর আর ফারিয়া উঠে পড়লো ট্রেনে। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। প্রায় 5 ঘন্টা পর সাগর আর ফারিয়া চলে আসলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আফিফা বেগম এসে দরজা খুলে দিল।
দুজন বাড়ির ভিতর প্রবেশ করতে দেখতে পেল সাগরের আব্বু বসে আছে সোফায়। সাগরকে দেখে বলতে লাগলো, কেমন আছিস সাগর? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যা ফ্রেশ হয়ে আয়, দুজনের পর কথা বলা যাবে। ঠিক আছে আব্বু, যাইতেছি। সাগর আর ফারিয়া চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে দুজন চলে আসলো নিচে। সাগর তার আব্বুর পাশে বসে ল্যাপটপে কাজ দেখতেছে আর কথা বলতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ফারিয়াকে দরজা খুলতেই দেখতে পেল আকাশ, রাফি, হিমেল আরো অনেক বন্ধু বান্ধব এসেছে সাগরের। ফারিয়া আপু, সাগর এসেছে নাকি? এসেছে, ভেতরে আসো তোমরা। সবাই ভিতরে এসে বসে পড়ল সোফায়। এদিকে সাগর তাদের সাথে কোনো কথাই বলছে না। বেশ কিছুক্ষণ পর রাফি বলতে লাগলো, সাগর, তোর সাথে পার্সোনাল কথা আছে, চল তোর রুমে। এখন আমি যেতে পারবো না, কাজ শিখতেছি। দেখতেছিস না? দেখতেছি তো, চল আমার সাথে। সাগরকে জোর করে সবাই নিয়ে চলে আসলো রুমে। দরজাটা বন্ধ করে দিয়ে রাফি সাগরের পা ধরে বলতে লাগলো, প্লিজ বন্ধু, রাগ করিস না। আমি বুঝতে পারি নাই যে এমন কিছু একটা হবে। আমি তো মজা করেছিলাম, কিন্তু তুই যে সিরিয়াসলি নিবি এটা জানতাম না। হয়েছে, এখন পাছাড় তুই। আগে বল, মাফ করেছিস নাকি? মাফ করেছি। এখন আমার বাসার ঘর সাজা তোরা। আজকে আমাদের বিয়ে হবে। তুই কোনো চিন্তা করিস না, তোর বাসর ঘর এমনভাবে সাজিয়ে দিব, সারা রাত বিড়াল মারবি আর ওপর থেকে ফুল পড়বে। রাফির কথায় সবাই হেসে উঠল। এদিকে ফারিয়া সবার জন্য চা বানিয়ে এনে দিয়ে চলে গেল আবার নিচে। রাফি অনলাইনে ফুলের অর্ডার দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ফুল চলে আসলো বাসায়। সাগরের বাসর ঘর সাজাতে লাগলো সবাই। দেখতে দেখতে বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। কিরে, কেমন হয়েছে বাসর ঘর সাজানোটা? অস্থির হয়েছে এক কথায় বলতে গেলে। চল এখন নিচে যাই। সবাই চলে গেল নিচে। আড্ডা দিতে দিতে রাত বেজে গেল 10টা। সবাই খাবার খাচ্ছে। এমন সময় আরমান চৌধুরী বলতে লাগলো, আকাশ, খাবার খেয়ে তোমরা কয়েকজন মিলে একটা কাছে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। 11টার মধ্যে কাজী বাসায় হাজির থাকবে। ঠিক আছে, তাহলে হবে। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এদিকে আকাশ, রাফি, হিমেল চলে আসলো কাজী অফিসে। কাজীকে নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় রাফি বলে উঠল, আকাশ, মাল তো আনা হয়নি, পুরো এক বক্স নিয়ে আয়। চল। কাজীকে বাড়িতে বসিয়ে রেখে চলে গেল ফার্মেসিতে। এক বক্স নিয়ে আবার চলে আসলো বাসায়। এসে দেখে কাজের সকল কিছু লেখা শেষ। এখন কাজী বলতে লাগলো, মা, তুমি এই বিয়েতে রাজি আছো? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলতে হবে, আরো 2 বার বলো। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বাবা, এবার তুমি কবুল বলো 3 বার। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এবার এইখানে সাইন করে দাও। সাইন করলেই তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। দুজন সাইন করে দিল। কাজী তার হাদিয়া নিয়ে চলে গেল। এদিকে সাগরকে নিয়ে চলে আসলো তার বন্ধুরা সাদে। সাগরের হাতে মালটা ধরিয়ে দিয়ে আকাশ বলতে লাগলো, মাম্মা, পুরো 2 মাস ইউজ করতে পারবি। পুরো 1 প্যাকেট আছে। তাহলে তোর আর ভালো হলি না, আমার তার সাইজের মাপ এখনো বের হয় নাই। এটাই সবচেয়ে বড় সাইজ, আর না হলে ফ্যাক্টরি থেকে তোর সাইজের মিল করে অর্ডার দিয়ে আনবো। সবাই কথা বলতে লাগলো। রাত প্রায় 12টা। সাগরের বন্ধু বান্ধব মিলে সাগরকে নিয়ে চলে আসলো বাসর ঘরের সামনে। সাগর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে ঢুকতেই ফারিয়া খাট থেকে নিচে নেমে এসে সালাম করলো সাগরকে। বেশ কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকার পর ফারিয়া বলতে লাগলো, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। দুজনেই নামাজ আদায় করে বসে আছে খাটের উপরে। এমন সময় সাগরের নজর গেল ফারিয়ার ঠোঁটের উপর। ফারিয়ার ঠোঁটগুলো আজকে ভীষণ কাঁপাকাঁপি করতেছে। সাগর আস্তে আস্তে ফারিয়ার ঠোঁটে এসে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে লিপকিস করতে লাগলো। বাকিটা ইতিহাস হয়ে থাক, আর বলবো না, ভাবতেই শরম লাগে। আজকের গল্পটা এ পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।